আপনাদের জন্য আজকে থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো প্রবাসী সাংবাদিক শাহেদ আলম এবার ধরে ফেললেন সচিবালয় আগুনের মূল কালপ্রিটকে। আমরা তার পরিচয় আপনাদের জানাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো ভারতকে কাঁদিয়ে এবার পাকিস্তানের সেনারা আসছে বাংলাদেশে। এবং এই খবরে মোটামুটি ভারতের নাকের পানি চোখের পানি এক হতে শুরু করেছে। পাশাপাশি ভারতের রাখাইন রাজ্য এটি ভেঙে ভারতের ভূখণ্ড থেকে ভেঙে এবার নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে এবং মণিপুরে প্রবেশ করে গেছে তারা। সেভেন সিস্টার তবে ভেঙে যাওয়ার পথে। এই খবরগুলোর বিশ্লেষণ একটা একটা করে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই চলেন আমরা একটু বাংলাদেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক, এবং আমি বলতে পারি যে বাংলাদেশে এর উপরে এর চেয়ে বড় মানের সাংবাদিক আমরা আর দেখিনি। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌখুস এবং কি বলবো যে এর চেয়েও বেশি যদি উপমা কে থাকে, সেই সাংবাদিক শাহেদ আলম তিনি তার ফেসবুক পোস্টে ধরিয়ে দিয়েছেন সচিবালয়ে আগুন দেওয়ার মূল কালপ্রিটকে। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা উচিত। আশা করি শীঘ্রই হয়তো বা পুরস্কৃত করা হবে। দর্শক, আমরা শাহেদ আলমের সেই বিষয়টি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তিনি কিভাবে শনাক্ত করেছিলেন। আপনারা কি মোটামুটি আমার কথা শুনতে এবং দেখতে পাচ্ছেন? আমি একটু আপনাদের কমেন্টটা চেক করে নেই। মহেশপুর ঝিনাইদহ থেকে দেখছেন দুলাল ভাই, সৌদি আরব থেকে সোহেল। ওকে, আপনারা তাহলে আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি তাহলে আপনাদেরকে মূল পর্বে নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা হয়তো স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। শাহেদ আলম প্রখ্যাত সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে কিভাবে কালপ্রিটকে শনাক্ত করেছেন সেটা আমরা এক নজর দেখে নিচ্ছি। সরকারের জনপ্রশাসন সংস্কার কমিটিতে ইন্টারপাস কথিত ছাত্র শিবির কর্মী কিভাবে ছড়ি ঘোরাচ্ছেন সেই কফিয়ত ইউনুস সাহেবকে দিতে হবে, যার কারণে দ্বন্দ্বের সূত্রপাত। ইন্টারপাস এই কারণে বলছি যে শেষ খবর পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের 4র্থ বর্ষের ছাত্র, এখনো তিনি পাশ করেননি। সেটাও যদি দেশের সবচেয়ে বড় হৃৎপিণ্ড অর্থাৎ আমলাতন্ত্রের বসদের কর্মক্ষেত্র সংস্কারের যোগ্যতা হয়, আমার আপত্তি নেই। কিন্তু কোন মেধার ভিত্তিতে, কোন বিবেচনায় তাকে এত বড় জায়গায় বসানো হলো, সেটার উত্তর চাওয়ার সব রকম বৈধতা আমাদের আছে। কে তাকে নিয়োগ সুপারিশ করেছে, মাহফুজ, আসিফ নাকি নাহিদ, আমরা জানতে চাই। মেহেদীকে প্রশাসন শিবিরের সভাপতি হিসেবে বলা হচ্ছে কারণ 2022 সালে যখন সে গ্রেফতার হয়, পরবর্তীতে বহিষ্কার হয়, তখন ছাত্র শিবির তার মুক্তি দাবি করে। নিশ্চয়ই ছাত্র ইউনিয়ন বা ছাত্রলীগের কারো মুক্তি বা বহিষ্কারাদেশ প্রত্যাহার চাইবে না ছাত্র শিবির। 17 ডিসেম্বর প্রথম সাংবাদিকদের কম পড়াশোনা জানা বলে অভিযোগ করার পর থেকেই সকল সাংবাদিকদের সাথে হট্টগোল শুরু হলে সংস্কার কমিটির প্রধান মোহিত চৌধুরী তার পক্ষাবলম্বন করেন। এরপর থেকে প্রশাসনের 26 ক্যাডারের সকল ক্যাডাররা তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং মূলত আলোচিত সংস্কারের পক্ষে কোনো পক্ষকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। একমাত্র সমন্বয়কদের মধ্যে চিহ্নিত শিবির সমর্থক 2-3 জন ছাড়া। মূলত সংস্কারের যেসব প্রেসক্রিপশন নিয়ে বিতর্ক, সেটাকে দেশের আমলাতন্ত্রকে জামাতিকরণের বিরুদ্ধে সব দল মতের সচিবদের একটা সম্মিলিত অবস্থান হিসেবেই বর্ণনা করেছেন একাধিক বিসিএস ক্যাডার। এ কারণে পুরো কমিশনের প্রধানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে আমলাদের সকল প্ল্যাটফর্ম। আমি বা আমরা কি তাই বলে আমলাতন্ত্রের সংস্কার চাই না? চাই, তবে সেটা নিশ্চিত ফ্যাসিস্ট আওয়ামীকরণ থেকে পাল্টে জামাতিকরণের পক্ষে নিয়ে যাবেন সেটা চাই না, বরং প্রতিরোধ করা হবে। আমরা জনগণের পক্ষে কাজ করি হবে জবাবদিহিতা ও স্বচ্ছতায় কাজ করে এমন আমলাতন্ত্র চাই। কিন্তু সেই জবাবদিহিতার আমলাতন্ত্র তৈরিতে যাকে নিয়োগ দেওয়া হলো, তার নিয়োগ প্রক্রিয়ার পেছনে কি কি যুক্তি, তার জবাব আগে চাই। এটাকে কি স্বচ্ছতা বলে কিনা সেই প্রশ্ন তুলেছি। দেশটা কারো বাবার না। মূলত শাহেদ আলম
বলছেন যে আমলাতন্ত্রের বিদ্রোহের কারণেই সচিবালয়ে যে আগুনটা লেগেছে এই আগুনটার কারণ। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে সচিবালয়ে আগুন ধরেছে এবং সেই আগুনের পরিপ্রেক্ষিতে শাহেদ আলম এই পোস্টটি করেছেন যে আমলাতন্ত্রের ভেতর একটা বড় রকম ক্ষোভ তৈরি হয়েছে এবং সে কারণে আগুন ধরেছে। কিছু কমেন্ট পড়ি শাহেদ আলমের এই পোস্টে, একটু আপনারা দেখলে বুঝবেন। ছাত্র শিবির দেশপ্রেমিক চৌখুশ, তারা অন্যদের সাথে রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর ওই আমলারা ফ্যাসিবাদের গোলামি করছে। যোগ্যতার মাপ কেটে শুধু সার্টিফিকেটে নয়, শাহেদ সাহেব হিংসা পরিহার করে। আরেকজন লিখছেন, এখানে বুজুর্গ শাহবাগী শাহেদকে দায়িত্বে না বসানোর তীব্র নিন্দা জানাচ্ছি। অন্য একজন লিখছেন, আন্ত ক্যাডার অস্থিরতা একাংশের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিক সাব। বিএনপির মির্জা স্যারকে অনেকে বলেও শিডিউল নিতে পারে নাই তারা, কারণ উনি আন্ত ক্যাডার দ্বন্দ্বে থাকতে চান না। অথচ এখন শুনি চলমান ক্যাডার আন্দোলন নাকি বিএনপি করাচ্ছে। যাক, এটা একটু বড় কমেন্ট। আরেকজন লিখেছেন, আপনাকে সংস্কার কমিটির প্রধান হিসেবে চাই। যদিও 18 সালে হাসিনার নেতৃত্বের পূজা করেছেন এবং নাকে খত দিয়ে আওয়ামী স্তুতি গেয়েছেন। আগে একদিন বলেছিলাম যে আপনার মাঝে প্রয়াত লেজে হুমু মানে আমাদের এরশাদের কথা বলছেন, এরশাদের কিছু গুণ আছে। হ্যাঁ, সেটা তো আছে। এখন দেখছি পোল্টিবাজ শাহজাহান ওমরের আত্মা আপনার উপর ভর করেছে। রওশন এরশাদ কিংবা বিদিশা এরশাদের সাথে মিল থাকলেও তাদের কথা বলছি না, কারণ আপনি তো মহিলা নন, পুরুষ। আরেকজন লিখছেন, সংস্কারের নামে দেশটা এখন জামাতিকরণ করা হচ্ছে যাতে করে রাজাকারদের শক্ত ঘাঁটি হিসেবে বাংলাদেশকে পাকিস্তান বানানো যায়। একটা কমেন্ট শাহেদ আলমের পক্ষে পড়েছে মেবি। চারদিকে জামাতিকরণ করা হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, এই হয়ে গেল, এটা হয়তো সত্যি কথা, কিন্তু তাই বলে অন্যান্য সংস্কার কমিশনে যদি ছাত্র প্রতিনিধি থাকতে পারে এবং এটা নিয়ে কোনো কথা না হয়, তাহলে শুধুমাত্র প্রশাসন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি থাকলে সেটা নিয়ে কেন আপত্তি থাকবে? দর্শক, আমি এই বিষয়গুলোকে এত গুরুত্ব আর না দিই, আপনাদেরকে যে বিষয়গুলো একটু বোঝাবার চেষ্টা করছি। শাহেদ আলম বোঝাতে চেয়েছিলেন সচিবালয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে এটার পেছনে এই আগুনের কারণ। আপনারা শুনবেন মন দিয়ে। তার মানে শাহেদ আলম বোঝাচ্ছেন যে আমাদের সচিবরাই বা যারা ওই যে যার কথা বলেছে, একটা ছেলের কথা কি শিবির করে নাকি শাহেদ আলম দাবি করেছে, তো তাকে সহ্য করতে না পেরে তার আগুন দিয়েছে। তার মানে শাহেদ আলম বুঝিয়ে দিচ্ছে এই আগুনটা আপনাদের মধ্যে কেউ দিয়েছে যারা সংস্কার কমিটিকে সহ্য করতে পারছে না, গ্রহণ করতে পারছে না, কারণ তিনি ইন্টার পাস শাহেদ আলমের বক্তব্য অনুসারে। এর দ্বারা শাহেদ আলম কি বুঝিয়েছেন, আমার প্রশ্নটা একটু আপনাদের কাছে করি। সেটা হলো, শাহেদ আলম বুঝিয়েছেন এই আগুনটা আমাদের আমলারা দিয়েছেন এবং যারা সংস্কার কমিটিকে গ্রহণ করতে পারেনি অযোগ্যতার জন্য। এটা দিয়ে শাহেদ আলম তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কাদেরকে? যারা সচিবালয়ে আগুন দিয়ে তাদের লুটপাট হত্যাযজ্ঞের সকল নথি গায়েব করতে চেয়েছে। এখন বোঝেন শাহেদ আলম কার জন্য কথা বলছেন। আমি সম্মান রেখে বলছি, তিনিও একজন গণমাধ্যম কর্মী। তিনি যখন এনটিভিতে কাজ করেন তখন আমি চ্যানেল 1-এ কাজ করি। তো সবকিছু মিলে আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, তিনিও অন্যান্য সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখে কটাক্ষ করেন, আমি কটাক্ষ করবো না। আমি আমার সর্বোচ্চ সংযত ভাষা ব্যবহার করে তাকে বলতে চাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনার সময় হয় উত্তর দেবেন। আপনি আবার আমার চরিত্র হননে যাবেন না, কারণ আমি আপনার চরিত্র হননে যাইনি। প্রথম কথা হলো, আপনি এমন একটি সময় এই বিতর্ক তৈরি করতে চাইছেন যাতে করে প্রমাণ হচ্ছে আপনি সচিবালয়ে আগুন দেওয়ার বিষয়টিকে পাশ কাটিয়ে ফেলতে চাইছেন। আমাদের যখন প্রশ্ন উঠেছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনটা লাগলো এবং যে মন্ত্রণালয়ের আগুনটা লাগছে, সেখানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, এস আলম সহ গুরুত্বপূর্ণ হাই প্রোফাইলের ব্যক্তিদের দুর্নীতির অনেক তথ্য ছিল, যেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যে জানা গেল। আপনি একজন শিবিরের, আমি জানি না সে শিবির করে কিনা, এই ব্যাপারে আমার কোনো তথ্য নেই, আপনি অভিযোগ করেছেন, ধরে নিলাম সত্য, যদিও এই পক্ষে ছাত্ররা বলেছেন না তিনি শিবির করতেন না, শাহেদ আলম মিথ্যে বলছেন, এরকম অভিযোগও আসলে সমন্বয়কদের পক্ষ থেকে। তো আমি শাহেদ আলমকে সত্যই ধরে নিলাম। বাংলাদেশে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, তাদের প্রত্যেকের গণতান্ত্রিকভাবে রাজনীতির সুযোগ রয়েছে
এবং তাদের যোগ্যতার ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে বসতে পারে। যেমন আমার ছাত্রদলের ভাইয়েরা বসছে, আমাদের ছাত্রলীগের ভাইয়েরা বসেছে। হাসিনার পতনের আগ পর্যন্ত ছাত্রলীগ যোগ্যতা শুধু না, অযোগ্যরা গুরুত্বপূর্ণ পদে বসেছে। তখন আপনি এই প্রশ্নগুলো করেননি। এখন শিবিরের ব্যাপারে আপনার অনেক আপত্তি। কদিন আগে ইলিয়াসের সাথে আপনারা দ্বন্দ্বের আলোকে একটা ভিডিও করেছিলেন, ইলিয়াসের চরিত্র হননের চেষ্টা করেছিলেন। সেখানে আপনি শিবিরের জন্য মায়া কান্না করেছেন এবং বলেছিলেন আপনি শিবিরকে মানে শিবিরের পক্ষে আছেন, শিবিরের বিরোধিতা কখনো করেননি, শিবিরের প্রতি আপনার রেসপেক্ট আছে। আপনি ইলিয়াসের বিরুদ্ধে যখন আপনার বক্তব্যটাকে মার্কেট করতে হবে, তখন আপনি শিবিরকে আপনার পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন এবং শিবিরের আমিরের সাথে, জামাতের আমিরের সাথে আপনার কথা হয়েছে, এই বিষয়গুলো আপনি আলোচনায় এনেছেন। বোঝাতে চেয়েছেন শিবিরের ভাইরা আমার পক্ষে আসো। কারণ ইলিয়াসের বিপক্ষে আপনি যখন পোস্ট করছেন বা ভিডিও বানাচ্ছেন, কন্টেন্ট তৈরি করছেন, তখন 100টা কমেন্টের মধ্যে 90টা কমেন্ট আপনার বিপক্ষে যাচ্ছিল। তখন আপনি শিবিরকে অন করছিলেন, যাদের শিবিরের লোকগুলো আপনাকে সমর্থন করে ইলিয়াসের বিরুদ্ধে। কিন্তু আজকে আপনি এই পোস্টটির মাধ্যমে কি প্রমাণ করলেন যে বাংলাদেশে শিবিরের ছেলেরা অযোগ্য। একটা ছেলে অনার্স 4th বর্ষে পড়ে, তাকে আপনি ইন্টারমিডিয়েট বলছেন, ইন্টারমিডিয়েট পাস বলছেন। সে যে 4 বছর ধরে অনার্স পড়ছে, এটাকে আপনি যোগ্যতার হিসেব ধরছেন না। তাহলে আমার একটা প্রশ্ন, আপনি আমাদের ধরেন সে তো সংস্কার কমিটির একজন, তিনি অনেককে নিয়ে যে কমিটি, তার মধ্যে একটা পার্ট, তার যোগ্যতার ভিত্তিতেই তিনি সেখানে মূল্যায়িত হবেন। যদি তার যোগ্যতা না থাকে সেই কমিটিতে তিনি স্থান পাবেন না, কারণ সেই কমিটিতে আরো যোগ্য লোকরা আছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, বাংলাদেশে এই মুহূর্তে সংস্কৃতি মন্ত্রণালয়ে যিনি বসে আছেন উপদেষ্টা হিসেবে, সেই পদটি কিন্তু তার চেয়ে বহুগুণ উপরে। আমাদের মোস্তফা কি আমাদের ফারুকি সাহেব, দুঃখিত নামটা মোস্তফা বলছি, আমাদের যে ফারুকি রয়েছেন, সেই ফারুকির যোগ্যতাটা কি? শাহিদ আলম এটা নিয়ে কি আপনি প্রশ্ন করেছিলেন? তিনি মন্ত্রী পদমর্যাদায় এখন উপদেষ্টা হিসেবে বসেছেন, মন্ত্রী পদমর্যাদায় মিস্টার ফারুকি সাহেব। সেই ফারুকিকে নিয়ে আপনি কোনো পোস্ট করলেন না কেন, বা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন না কেন? কারণ আপনারা একই গোয়ালের গরু। আপনাকে যারা এই পোস্টটি করিয়েছে, আমি আমি মনে করি যে আপনাকে কেউ এই পোস্টটি করিয়েছে এবং এই পোস্টটির বিনিময়ে হয়তো আপনি কিছু পেয়েছেন, ধারণা করছি, আমার কাছে প্রমাণ নেই। আমি শতভাগ কনফার্ম হয়ে বলবো না যে আপনি অর্থ নিয়েছেন, বাট আমার ধারণাটা আমি বলছি। বাংলাদেশে এরকম বহু সাংবাদিক আছে যারা কোনো দলের না, কিন্তু তারা সব দলের। কিভাবে সব দলের হয় জানেন? যারা ওই সাংবাদিককে খুশি করাতে পারে তিনি তাদের হয়ে কথা বলেন। দিন শেষে সে বলেন কি, আমি নিরপেক্ষ, সবার বিরুদ্ধে কথা বলি। একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, যেমন আমাদের সামরিক বাহিনীর একজন গোয়েন্দা অফিসার এবং একজন সিনিয়র সেনা অফিসার মুজিব সাহেব, মেবি তার নামটা, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না। তিনি লাইভ ভিডিও করে বলেছিলেন 18 নির্বাচনের পর একটা গোয়েন্দা বৈঠকে শাহিদ আলম এবং মনির হায়দারকে নিয়ে তিনি কিছু তথ্য ফাঁস করেছেন, যে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগের হয়ে কাজ করতে বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা চূড়ান্ত। এবং সেই ট্র্যাপে পাড়া দিয়ে তারা হাসিনা সরকারের পক্ষে কাজ করেছিলেন এবং বিরোধী মতে তাদের যে এতদিনের বক্তব্য ছিল, তারা যে সাবস্ক্রাইবার বাড়িয়েছিলেন বা জনপ্রিয়তা অর্জন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, 18 পর তারা সেই কথাগুলো বন্ধ করে দিয়েছে। খেয়াল করে দেখবেন তাদের অ্যাক্টিভিটি, শাহিদ আলমের অ্যাক্টিভিটিজ আপনারা দেখেননি, মনির হায়দারের অ্যাক্টিভিটিজ আর দেখেননি। 18 আগ পর্যন্ত তারা খুব সোচ্চার ছিলেন, কারণ তাদেরকে বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে হাসিনা থামিয়ে দিয়েছিল গোয়েন্দাদের মাধ্যমে। সেটা ওই গোয়েন্দা অফিসার নিজে ফাঁস করেছেন। কারণ মনির হায়দার ওই গোয়েন্দা অফিসারকে ডেকেই বলেছিলেন, কনক সারওয়ার, ইলিয়াসদেরকে ডেকে যেন বলা হয় আর কখনো বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। সো বিএনপির পক্ষ অবলম্বনটা বাদ দিতে হবে। মেবি কালকে ইলিয়াস তার লাইভে এই কথাটি প্রকাশ করেছেন এবং আমি সেই সেনা অফিসার তার বক্তব্যটি লাইভে শুনেছি, আপনারা শুনেছেন। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে শাহিদ আলম যে পোস্টগুলো করছেন, সেই পোস্টের কমেন্টগুলো আমি করতে গিয়ে আমি লজ্জা পাচ্ছি। শাহিদ আলম কি পাচ্ছেন না? না, পাচ্ছেন না। শাহিদ আলমের কাছে এই কমেন্টগুলো গুরুত্বপূর্ণ না। কে তাকে গালি দিল, কে তাকে 14 গোষ্ঠী উদ্ধার করলো, এটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে মনে হয় তার কাছে গুরুত্বপূর্ণ এই পোস্টটা করে তিনি যে হাদিয়া পেয়েছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কিছু মানুষ কথা বলেন, রাজনীতি করেন, যাই কিছু করেন অর্থের জন্য। দেশপ্রেমটা তাদের কাছে গৌণ। শাহিদ আলম এর মধ্যে পড়েন কিনা জানি না, কিন্তু আমার সন্দেহ এর মধ্যে পড়তে পারে। এখন আসেন, এই পোস্টের মাধ্যমে
তিনি কাদেরকে বাঁচালেন? তিনি বাঁচালেন তাদেরকে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর। তিনি বোঝাতে চাইছেন সংস্কার কমিটিকে সহ্য করতে না পেরে এই আগুনটা লাগানো হয়েছে। তিনি একবারও বলেননি দুর্নীতির জন্য বা দুর্নীতির তথ্য বা নথি ঢাকার জন্য, গায়েব করার জন্য এই আগুন লাগানো হয়েছে। বুঝতে পারছেন তিনি কাদের লোক, তিনি কাদের হয়ে কাজ করছেন? আর কি ভেঙে বলতে হবে? আমি সৌজন্যতা রেখে কথাগুলো বলছি। একটু অসৌজন্য হলে বিষয়গুলো অসুন্দর লাগবে, আমি চাই না মানে সেই দিকে যেতে। যেহেতু তিনিও একজন গণমাধ্যম কর্মী, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি আমার কি বলবো শিষ্টাচার রক্ষা করে কথাগুলো বলার চেষ্টা করলাম। এখন শাহেদ আলমের যদি এই ব্যাপারে বক্তব্য থাকে তিনি বক্তব্য অবশ্যই দেবেন, এবং আমি বিশ্বাস করি তার এই বক্তব্য বা তার এই পোস্ট আমাদের মধ্যে কোনো প্রভাব পড়বে না, কারণ তার ভক্তরাই তাকে সেটার উচিত জবাব কমেন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছে। তবে একটি কথা আপনাদের বলি, হাসিনার 15 বছরে অনেক ব্যক্তি গজিয়ে উঠেছেন, দেশপ্রেমিক সেজেছেন, অনেকেই চাঁদাবাজি করেছেন। সম্প্রতি বাংলাদেশে এমন একজন ব্যক্তি এসছেন যিনি সাংবাদিক না, কিন্তু নিজেকে সাংবাদিক দাবি করেন, কখনো গণমাধ্যমে কাজ করেনি, ইউটিউব ফেসবুকে কাজ করেন। সেই ব্যক্তি বাংলাদেশে এসে ফুলের মালা গলায় দিয়ে ইলিয়াসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, অথচ তার মূল কাজটি হলো তিনি কারো বিরুদ্ধে কথা বলেন এবং নেপথ্যে তাকে আবার হুমকি দেন ফোন দিয়ে যে আপনার অনেক তথ্য, ভিডিও, ডকুমেন্ট আমার কাছে আছে, এত কোটি টাকা দেবেন, নতুবা আপনাকে আমরা ফাঁসিয়ে দেব। এইসব চাঁদাবাজদের আমরা দেখি রাষ্ট্র তাদের পুলিশ পাহারা দিয়ে, তারা ঢাকাতে প্রোগ্রাম করে, পুলিশ তাদেরকে দীর্ঘ সময় পাহারা দিয়ে রাখে। তার মানে হলো এই ব্যক্তিদেরকে আমাদের ভেতরে, মানে ক্ষমতার ভেতরে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আবার শেল্টার দিচ্ছে। তারা কার? আপনি যদি চেইন আগাতে থাকেন দেখবেন শেষ পর্যন্ত হাসিনার দোসরা উপদেষ্টা মন্ডলীতে বসে আছে। ঢাকাতে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় না, কিন্তু তারা যখন আসে পুলিশ প্রোটেকশন পায় কেন? দামি লাক্সারি গাড়িতে করে তারা বড় বড় ক্লাবে প্রোগ্রাম করছেন, আমেরিকা থেকে এসে, লন্ডন থেকে এসে, এবং দীর্ঘ সময় পুলিশ বা আরো গুরুত্বপূর্ণ স্পেশাল ব্রাঞ্চ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কারণ ওই যে উপদেষ্টা তাদেরকে বলে দেয়, ওই উপদেষ্টারাই তাদেরকে বলে দেয় তোমরা এই কথাগুলো বলো, তোমাদের এই কথাগুলো বলতে হবে। এরা হলো এক প্রকার, যেমন আমরা বলি ভারতের এজেন্ট, ভারতের দালাল, এরা হলো আমাদের রাষ্ট্রের কিছু উপদেষ্টাদের দালাল। এই উপদেষ্টারা যা লুটপাট করে খাবে সেখান থেকে ছিটে ফোটা এদেরকে দেওয়া হবে, বিনিময়ে এরা তাদের হয়ে কাজ করবে। তো ইলিয়াস যেহেতু অনেক উপদেষ্টার কাপড় খুলে দিয়েছে, এরা তাদের হয়ে কাজ করছেন এমনটি ধারণা করা হচ্ছে। তাই আপনাদের বলবো যে হাসিনাকে নিয়ে গালাগাল করলে, বেনজিরের চরিত্র উন্মোচন করে দিলে, হারুনকে নিয়ে গালাগাল করলে সে আপনার লোক নয়, সে দেশপ্রেমিক নয়। এটা হলো তাদের একটা খেলা, আপনাদের মানসিকতাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বা আপনাদেরকে কি বলবো যে ভিন্ন পথে নেয়ার জন্য এগুলো তাদের একটা ছক, পরিকল্পিত বক্তব্য। আওয়ামী লীগ বহু লোককে তৈরি করে রেখেছে আওয়ামী লীগের সমালোচনা করার জন্য, যাতে করে দিন শেষে ওই লোকগুলি আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে এবং ওই লোকগুলি বড় ক্রাইসিসে আপনাদেরকে সঠিক পথ থেকে ভুল পথে পরিচালিত করতে পারে। তো সেটি হলো যে আমি দেখলাম মনির হায়দার ডক্টর ইউনূসকে নিয়ে একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছে 27-28 তারিখে, মেবি একজন আমাকে দাওয়াতও পাঠিয়েছে। খেয়াল করে দেখবেন তাদের লক্ষ্য কোথায়, তাদেরকে এইখানে এই পর্যন্ত আনতে কারা ইনভেস্ট করছে। মনির হায়দার নিঃসন্দেহে 18 সালের আগ পর্যন্ত সত্য কথা বলেছেন, অনেক কথা বলেছেন, সেই কথাগুলোকে আমি কি বলবো বিপরীতে দাঁড়াবো না। কিন্তু এই যে লোকগুলো বিক্রি হতে পারে, বলছি না বিক্রি হয়ে গেছে। আজকে ধরেন আমি কথা বলছি আপনাদের জন্য, কালকে আপনারা আমার কথার আলোকে বুঝবেন যে আমি বিক্রি হয়ে গেছি নাকি সঠিকভাবে আছে। বিক্রি হয়ে যাওয়া মানুষের কথাগুলো বোঝা যায়। যেমন যে সচিবালয়ের আগুনের বিষয়টি এখন তদন্তাধীন, যেটা নিয়ে বাংলাদেশের 100% মানুষের ধারণা এটি স্যাবোটাজ, এটি করেছে একটা গ্রুপ। আর সেখানে আমরা বলছি সংস্কার কমিটির বিরোধ নিয়ে আগুন ধরাতে পারে। সংস্কার কমিটির সাথে আগুনের সম্পর্কটা কি, এই উত্তর আমার মাথায় আসেনি। এবার গুরুত্বপূর্ণ যে খবরটি দিচ্ছি সেটি হলো পাকিস্তান থেকে বাংলাদেশে আসে সেনা সদস্যরা। খুব ইম্পর্টেন্ট খবরগুলো। ভারত এই বিষয়গুলো নিয়ে, মানে ভারতের গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেখানে বলা হচ্ছে আগামী মাসে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ বড় মানে সামরিক অফিসারদের ডেলিগেট বাংলাদেশে আসবেন এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবেন। গত 53 বছর ধরে পাকিস্তানের সেনারা বাংলাদেশের সেনাদের সাথে এইভাবে কোনো কাজ করতে পারেনি।
ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার পর তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কতে নজর দিয়েছেন। আমি জানি এগুলো অনেক সাংবাদিকের হাতে ঘা লাগবে, যারা কি বলবো বামরামপন্থী কিংবা হাসিনার পেইড দালাল, তাদের এখন আঘাত লাগবে। মূলত পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা বাংলাদেশে 1 বছর থাকবেন এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবেন। আপনি জানেন ভালো করে যে পাকিস্তানের সেনারা বাংলাদেশের সেনাদের ট্রেনিং দেওয়ার মানে কি, তাদের মগজের মধ্যে একটা ভারত বিদ্বেষ তৈরি হবে এখন, যেটা 16 বছর ধরে শেখ হাসিনা তৈরি করতে চেয়েছিলেন ভারত প্রেমে। এবং আমরা দেখেছি আমাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশের গার্ড অফ অনার দিতে, মানে আমাদের পুরো ক্যান্টনমেন্টটা এক প্রকার অনিরাপদ করে তুলেছিল গত 15 বছরে এই হাসিনা সরকার। অনেক সেনাবাহিনীর অফিসার আমাদের অভিযোগ করতেন যে ভাই, আমাদের সবার পিছনে একটা করে টিকটিকি লাগানো আছে, এই টিকটিকি কে বুঝতে তো পারছেন। অবশেষে হাসিনার পতনের পর 53 বছর পর পাকিস্তানি সেনারা বাংলাদেশে পা রাখবেন এবং আমাদের সেনাদের ট্রেনিং দেবেন। এই ট্রেনিং এর কয়েকটা মাজেজা আছে, কি জানেন? আবারও পাকিস্তান বাংলাদেশের সেনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। ভারত যদি ভুল করেও কখনো বাংলাদেশের উপর কোনো আগ্রাসন চালায়, দখলদারিত্ব চালাতে চায়, পাকিস্তানি সেনারা বাংলাদেশের পাশে দাঁড়াবে, সেটা অস্ত্র দিয়ে হোক, সেটা সশরীরে হোক। নাম্বার 2, এখন থেকে রয়ের বাংলাদেশে অ্যাক্টিভ তাদের যেই দুষ্কৃতিকারী বা বাংলাদেশে যেই টাইপের কাজ করতো এতদিন, তারা সেখান থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করবে। কারণ পাকিস্তানি সেনারা এখানে পা রাখা মানে হল তারা তাদের নিরাপত্তা বলয় তৈরি করে ফেলবে, আমাদের গোয়েন্দা বাহিনীকে আরো অ্যাক্টিভ করবে, আমাদের ডিজিএফআই কে আইএসআই আরো স্ট্রং ট্রেনিং এর মধ্যে নিয়ে আসবে, এটাও ধারণা করা যেতে পারে। নাম্বার 3, তারা প্রথমে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে এই ট্রেনিং সেশন চালাবেন এবং তারা দক্ষিণ কমান্ড হেডকোয়ার্টারে এই ট্রেনিং সেশন চালাবেন 1 বছর ধরে। খেয়াল করেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই প্রস্তাবটি নভেম্বরে কে দিয়েছে? এই প্রস্তাবটি দিয়েছে সেনাবাহিনীর, মানে পাকিস্তান সেনাবাহিনীর যিনি জেনারেল শহীদ শামশের মির্জা। এবং এই প্রস্তাবটি যখন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে দেয়া হয়, তিনি সেটা অ্যাকসেপ্ট করেন এবং তিনি বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সাথে কাজ করতে চায়। এর চেয়ে বড় খবর গত 5 মাসে আর কি হতে পারে বলেন? এতদিন ধরে মানে পিলখানা হত্যাযজ্ঞের পর আমাদের সেনাবাহিনীকে যারা ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের সেনাবাহিনীর মুখটাকে বন্ধ করে দিয়েছে, হাতটাকে অচল করে দিয়েছিল যেই শত্রুরা, এবার তাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী দাঁড়াতে যাচ্ছে। পাকিস্তান কেবল ট্রেনিং এ আসবে, এত মানে হালকা করে নেবেন না। এই ট্রেনিং এর মধ্যে আমাদের সেনাবাহিনী ভেতরে একটা পরিবর্তন তৈরি হবে, দেশপ্রেম তৈরি হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, পাকিস্তান বাংলাদেশের আর শত্রু নয়। 71-এর ইতিহাস ভুলে যান আপনারা, 71-এর ইতিহাসটার মধ্যেও ভারত ছিল। এবং আজকে মানে 71-এর পর গত 54 বছর পাকিস্তান বাংলাদেশের পাশেই ছিল, কখনো শত্রু বেশি ছিল না। কিন্তু যারা দাবি করে আমরা বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি, এই 54 বছরে সীমান্তে কত লোক মারা গেছে, কিভাবে আমাদের শোষণ করেছে, কিভাবে আমাদের হুমকিতে রেখেছে, কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে, কিভাবে আমাদের মূল্যবোধ নষ্ট করা হয়েছে, কিভাবে ওদের এজেন্টদেরকে আমাদের দেশে প্রবেশ করিয়ে দেশটাকে মৌলবাদ জঙ্গিবাদের রূপ দেওয়ার চেষ্টা করেছে, সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। শাহেদ আলমরা হয়তো জানে না, কারণ তারা বলে আমরা মধ্যপন্থা। আর যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে বলে উগ্রপন্থ। ইসলাম নাকি উগ্রপন্থা? শাহেদ আলমের নিজের লাইভ ভিডিওতে আমি দেখেছি, ইলিয়াসকে কটাক্ষ করতে গিয়ে সেই বক্তব্যটা দিয়েছে, আমরা ইসলামপন্থী। আমি যখন ভিডিওটা শুরু করি তখন কি বলি? আসসালামু আলাইকুম, এবং মনে মনে ধীরে ধীরে বিসমিল্লাহটা পড়ি। কারণ কি? বিসমিল্লাহটা আমার নিজের, আর সালামটা আপনাদের জন্য। শাহেদ আলমের ভিডিওতে দেখেছেন কখনো সালাম বিসমিল্লাহ? একজন মুসলমান তিনি নিজেকে যদি মুসলিম কালচারে অভ্যস্ত করতে না পারে, তাকে মুসলিম দাবি করবেন কি করে? মুসলমানদের কিছু নীতি নৈতিকতা, মুসলমানদের কিছু শিক্ষা আছে, মুসলমানদের এমন কিছু প্র্যাকটিস আছে যেগুলো মুসলমানদেরকে দেখলেই বুঝবে। ধরেন পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের নাটকগুলো দেখেন আপনারা, আমার কাছে খুব বেস্ট মনে হয় নাটক। আমি ভারতের নাটক দেখি না, বাংলাদেশের নাটক ইদানিং দেখা হয় না, আগে দেখতাম। এখন কি নাটকের গল্প কিছু বুঝি না, আর এই রগে ব্যাপার স্যাপার ডায়লগ এগুলো আমার পছন্দ হয় না। তো দেখবেন পাকিস্তানের নাটকের মধ্যে স্বামী যখন ঘরে আসে স্ত্রীকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। স্ত্রী যখন ঘরে আসবে স্বামীকে সালাম দেবে। সন্তান ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে বাবা মাকে সালাম দেবে।
এবং দেখবেন এই নাটকগুলোতে বাবা মার বিরুদ্ধে যায়, লাগলে ঘরের সংসার আগুন ধরে যাক, স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাক, কিন্তু বাবা মাকে অবজ্ঞা করে না। বাবা মার প্রতি যে শ্রদ্ধা, এটা আমাদের বাংলাদেশের 90 দশকের দিকে ছিল। কারণ পাকিস্তানের মধ্যে যে সংস্কৃতি চলছে, নাটকের দৃশ্য দেখবেন, স্বামী স্ত্রী, স্ত্রীর গায়ে কাপড়, বুকে ওড়না ঠিকঠাক থাকবে, ওই যে স্বামী স্ত্রী জড়াজড়ি করবে, এক বিছানায় শুয়ে, এই দৃশ্য পাকিস্তান কখনো দেখায় না। স্বামী স্ত্রী ঠিক আছে, স্বামী স্ত্রী নাটকের দৃশ্য দেখাতে হবে কেন এক বিছানায় শোয়া? বাংলাদেশে তো আর কি বলবো, মানে কোনোটাই বাদ রাখে না আর কি। এগুলো নিয়ে আমি একসময় অনেক স্পেশাল ভিডিও করেছি আমার চ্যানেলে, নাটক নিয়ে আপনারা দেখেছেন, ওয়েব সিরিজ নাটক নিয়ে ডিটেইল ভিডিও, একদম দৃশ্য ধরে ধরে করেছিলাম। একটু আমার চ্যানেলে ভিজিট করলে দেখবেন বাংলাদেশের নাটকের অবস্থা কি। তো সেখান থেকেই বললাম যে আর যাই হোক, আগামী মাসে পাকিস্তানের সেনারা বাংলাদেশে আসবেন, এই খবরটি ভারতের জন্য এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তারা ভাবছেন যে 15-16 বছর ধরে আমরা কি করলাম যে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সরকার এখন আমাদের চিরশত্রু পাকিস্তানকে অ্যাকসেপ্ট করতে বসে গেছে। অন্যদিকে ভারতের রাখাইন রাজ্যে মোটামুটি একটা রাষ্ট্র তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখানে ভারত চরমভাবে পরাজিত হয়ে গেছে, মানে ভারত সরকার, এবং সেখানে একটা খ্রিস্টান রাজ্য তৈরির প্রক্রিয়া চলছে, এবং মণিপুরে তারা প্রবেশ করে গেছে, এবং ভারত 7 সিস্টার ভাঙার সবচেয়ে বড় হুমকিতে পড়ে গেছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 24-এ নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে টাফ টাইম পার করছেন তিনি। রাখাইন রাজ্য কিন্তু ভারতেও আছে, আপনারা আবার মিশিয়ে ফেলবেন যে এটি তো মায়ানমারে, আমরা জানি এটি বাংলাদেশের সীমান্তে এবং ভারত সীমান্তে এই অঞ্চলটিতে, এবং সেখানে মণিপুরের যে বিদ্রোহ চলছে, প্রতিদিন নিরাপত্তা বাহিনীর সাথে সেখানে রাখাইন আর্মিরা প্রবেশ করে গেছে, অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে এখন লড়াই চলছে। এটাকে ভারত আর ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না, এবং ভারতের 7 সিস্টার সবচেয়ে বড় হুমকিতে আছে। অথচ নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনার পতনের পর আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, সমতার ভিত্তিতে আমাদের সাথে বন্ধুত্ব করতেন, সম্মানের ভিত্তিতে করতেন, আমরা কখনো ভারতের শত্রু হতে যেতাম না। এখনো আমরা ভারতের শত্রু না। ওরা আমাদের এম্বাসিতে আক্রমণ করলো, ওরা আমাদের পতাকা পাড়ালো, আমরা কি প্রতিবাদ করলাম? ওদের পতাকা পাড়াইনি। আমরা সেই জাতি না তো, আমরা তো মুসলিম জাতি, আমরা সম্মান করতে চাই। আমরা এখনো বলি ভারতীয়রা আমাদের বন্ধু, আমাদের ভাই, কারণ চিরকাল আমরা পাশাপাশি থাকবো। ওরা আমাদেরকে সম্মান করুক, আমাদেরকে ভালোবাসুক। ওরা আমাদেরকে নিয়ে কটাক্ষ করবে, আমরা ওদেরকে বন্ধুত্বের দাবি করব কি করে? ওরা বলবে আমরা ওদের চিকিৎসা দেব না, ওদের খাদ্য দিব না, ওদের পণ্য পাঠাবো না। এটা কিসের ভদ্রতা? এটা প্রতিবেশীর সাথে আচরণ? অবশ্যই না। ওরা মন্দিরগুলো, মানে মসজিদগুলো দখল করে মন্দির বানাবে, আমরা একটু প্রতিবাদ করবো না? এই দুনিয়াতে আমরা আসছি কেন? 3 বেলা ভাত খাবো, ভিডিও বানাবো, আমরা সেলিব্রিটি হব, আমরা ভালো পোশাক পরবো, বড় বাড়ি বানাবো, গাড়ি কিনবো, এই জন্য না তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বে আমরা পৃথিবীতে এসেছি সাময়িক সময়ের জন্য, আবার চলে যাব সে জায়গাতে যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে। তো যে কথাটি বললাম যে বাংলাদেশে একটা বড় গ্রুপ যারা পাকিস্তানকে সহ্য করতে পারে না, কারণটা কি জানেন? পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছি তা না, তাদের মূল কারণটা হলো তারা ভারতীয়, কি বলবো, মগজের মধ্যে তারা ভারতের মগজ ঢুকিয়েছে, মানে ভারতের চিন্তাটা তাদের মধ্যে লালন করে, তারা ভারতের স্বার্থটাকে চিন্তা করে। কারণ ভারত তাদেরকে যে কোনো ভাবে সুবিধা দেয়, সেটা অর্থনৈতিক হোক, যে কোনো ভাবে, সেই সুবিধার জন্য তারা সবসময় একটা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা ফাইট বা লড়াই তৈরি করে রাখা। অর্থাৎ 54 বছর ধরে পাকিস্তান বাংলাদেশে একটা টোকাও দেয় না। যখনই বিপদ তৈরি হয়েছে তখনই পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে, ভারত দাঁড়ায়নি। কিন্তু আমাদেরকে এমন ভাবে এই শাহরিয়ার কবির, মুনতাজির মামুন, আনিসুল হক, মোস্তফা কি ফারুকি সাহেব, এরা আমাদের মগজের মধ্যে একটা পাকিস্তান বিদ্বেষ তৈরি করে রেখেছে। অথচ আমরা দুটো প্রতিবেশী মুসলিম দেশ, ইউনূস সরকার এসে সেই জায়গাটাকে আবার নতুন করে সংস্কার করছেন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছেন, এবং পাকিস্তানি সেনারা স্বাধীন বাংলাদেশে এই প্রথম ট্রেনিং দেওয়ার জন্য আসবেন, এটা অনেক বড় খুশির খবর।